আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ১৯ দেশের নাগরিকদের অভিবাসন পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি। ট্রাম্পের শুল্কে পাকিস্তানে ৩০ ও ভারতের ৪০% রপ্তানি কমার শঙ্কা। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। ঢাকার সিদ্ধান্তে বড় ধরনের মন্দার মুখে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। এশিয়ার সবচেয়ে মানহীন মুদ্রা ভারতীয় রুপি। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে মৃতের সংখ্যা ১৩২, জরুরি অবস্থা ঘোষণা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ১৯ দেশ থেকে আসা অভিবাসী এবং তাদের অভিবাসন প্রক্রিয়া পর্যালোচনার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এই ১৯ দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, সাদ, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধা সামরিক বাহিনীর ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন আফগানিস্তানের নাগরিক রহমানুল্লাহ লাকনাওয়াল। এতে গুরুতর আহত হন ২ জন ন্যাশনাল গার্ডের সদস্য। তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতালে মারা গেছেন। তাৎক্ষণিক অনুসন্ধানে জানা গেছে, রহমানুল্লাহ আফগানিস্তানে মার্কিন ন্যাটো বাহিনীর অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অনুমতিক্রমে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর বন্দুক হামলা ঘটার কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছে, যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন, তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে। এরই মধ্যে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশ জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের বিরোধী জোট। তারা বলছে, সরকার ভুল পথে চলা বন্ধ না করলে সারা দেশে বৃহত্তর বিক্ষোভ শুরু হবে। শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে অন্য বিরোধী নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচাকজাই। তিনি বলেন, আমরা সিন্ধি, বেলুচ, পশতুন, পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছি। তা না হলে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পরিস্থিতি জটিল করে তুলত। তিনি অভিযোগ করেন, সরকার পার্লামেন্টকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বাইরের নির্দেশে কাজ করছেন। তার দাবি, উপজাতীয় এলাকায় মানুষ নিহত হলেও গুরুতর বিষয়ে কথা বলতে বিরোধীদের সুযোগ দিচ্ছেন না স্পিকার। ইমরান খানকে জেলে বন্দী রাখা এবং তাকে তার বোনদের ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেয়া নিয়েও প্রশ্ন তোলেন আচাকজাই। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন, কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনে কেউ গুরুত্ব দিচ্ছে না। এ সময় পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হারিপুরের উপনির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়েছে। সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কায়সারের দাবি, ফর্ম 47-এ যে ফল ছিল তা পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ব্যারিস্টার গওহর বলেন, বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে থাকতে চান, কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। তিনি আরও বলেন, আমি যতটা ইমরান খানকে চিনি, তিনি আর এই পার্লামেন্টের অংশ হয়ে থাকতে আমাদের অনুমতি দেবেন না। মার্কিন আমদানি শুল্কের কারণে পাকিস্তানের রপ্তানি প্রায় ৩০% পর্যন্ত কমতে পারে, আর ভারতের রপ্তানি ৪০% পর্যন্ত হ্রাস পেতে পারে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সংস্থা সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SCCI ও সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টসের যৌথভাবে প্রকাশিত ট্রেডিং বিয়ন্ড বর্ডার্স প্রতিবেদনে এর সতর্কতা জানানো হয়েছে। প্রতিবেদনে ভারতকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের টেক্সটাইল, গয়না, ফার্মাসিউটিক্যালস এবং উচ্চ মূল্যের পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপের ফলে $১৫.৫ বিলিয়ন বেশি পুঁজি দেশ থেকে বেরিয়েছে এবং
রুপির মান কমেছে। এছাড়াও নন জেনেরিক ওষুধ ও চলচ্চিত্রে 100% শুল্কের কারণে ক্ষতি আরও বেড়েছে। পাকিস্তানের টেক্সটাইল রপ্তানিতে সবচেয়ে ঝুঁকি রয়েছে। শুল্কের ফলে ল্যান্ডেড কস্ট বেড়েছে এবং রপ্তানি আয় 20 থেকে 30% পর্যন্ত কমতে পারে। বার্ষিক প্রায় $490 মিলিয়ন রাজস্ব ক্ষতি হতে পারে, যা বৈদেশিক মুদ্রার মজুদ ও চলতি হিসাবের উপর চাপ সৃষ্টি করবে। শুল্কের প্রভাবে ফয়সালাবাদ, করাচি ও লাহোরের টেক্সটাইল হাবগুলোতে শ্রমিকদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। আঞ্চলিক সংস্থা দুটি দেশকে পারস্পরিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছে। এসএএফ এর সভাপতি আশফাক তোলা বলেছেন, পাকিস্তান যদি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করে তবে অতিরিক্ত $2 থেকে $3 বিলিয়ন রপ্তানি আয় অর্জন করা সম্ভব। ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিয়েভের অন্যান্য দখলকৃত অঞ্চলের ওপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে, ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি এ প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য মস্কোতে পাঠিয়েছেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলে ইউরোপীয়রা যা খুশি করতে পারে। এর আগে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে। ক্রেমলিন জানিয়েছে, জেনেভায় গত সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে। প্রাথমিকভাবে তৈরি 28 দফার শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং 2টি পূর্ব দানবাস অঞ্চলে প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল। এতে আরও প্রস্তাব ছিল, কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের সীমান্ত রেখার পেছনের জমিরও স্বীকৃতি দেওয়া হবে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে ভারতের পেঁয়াজ রপ্তানি। ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সর্বনিম্ন থাকলেও দেশটির সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো বিষয়টি বুঝতে পারছেন না এর কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশেরও স্বনির্ভর হওয়ার উদ্যোগ ও বিকল্প বাজার থেকে আমদানির প্রবণতাই এর প্রধান কারণ। এছাড়া প্রায় 1 বছর ধরে সৌদি আরবও ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। বিশেষজ্ঞদের মতে একসময় ভারতের 1/3 পেঁয়াজের আমদানিকারক ছিল বাংলাদেশ, আর গত 8 মাসে খুব কম পরিমাণে ভারত থেকে পেঁয়াজ কিনেছে ঢাকা, যদিও ঢাকার পেঁয়াজের দাম 3 গুণ বেশি। অন্যদিকে সৌদি আরবেও প্রায় 1 বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ কিনছে। ভারতের অভ্যন্তরীণ পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতীয় রপ্তানিকারকদের দাবি, অবৈধ পথে ভারতীয় পেঁয়াজের বীজ রপ্তানি হওয়ায় এসব দেশ এখন নিজেরাই উৎপাদন বাড়িয়েছে, আর এর ফলে আন্তর্জাতিক বাজারেও ভারতের আধিপত্য কমেছে। বারবার রপ্তানি নীতির পরিবর্তনই ভারতকে তার ঐতিহ্যবাহী বাজারগুলো থেকে ছিটকে দিয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বোর্ড অফ ট্রেডের শাসন পরিষদের সদস্য এবং মহারাষ্ট্র সরকারের পেঁয়াজ নীতি কমিটির প্রধান পাশা প্যাটেল বলেন, আমরা শুধু ঐতিহ্যবাহী বাজারই হারাইনি, ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে এসব দেশ নিজেরাই স্বনির্ভর হয়ে উঠেছে। চলতি বছর পুরো এশিয়ায় সবচেয়ে মানহীন মুদ্রা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রুপি। একই সঙ্গে 2022 সালের পর রুপির মূল্য রেকর্ড হারে কমেছে। চলতি বছর রুপির অবনতির কারণ হিসেবে ভারতের রপ্তানি পণ্যের উপর আমেরিকার উচ্চতর শুল্ক এবং দেশটির শেয়ার বাজার থেকে ব্যাপক হারে বিদেশি বিনিয়োগকারীদের বের হয়ে যাওয়াকে বিবেচনা করা হচ্ছে। এদিকে ব্লুমবার্গের অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী রুপির মান স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে $30 বিলিয়ন সমমূল্যের বিদেশি মুদ্রা বিক্রি করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মধ্য অক্টোবর থেকে নতুন করে অবনতি ঠেকাতে একই পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু 21শে নভেম্বরে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য 89.49 দাঁড়িয়েছে। এর মাধ্যমে রুপির মান পতন ঠেকাতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা বন্ধ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চাচ্ছে আমেরিকার সঙ্গে বিলম্বিত বাণিজ্য আলোচনার মধ্যে তার রিজার্ভ ধরে রাখতে।
ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। মৃতের সংখ্যা ১৩২ আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে ১৫,০০০-এরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে ৭৮,০০০ মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেশ জুড়ে ঘরবাড়ি ভেসে গেছে, সড়ক সেতু ভেঙে পড়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের প্রায় ১/৩ এলাকায় বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এদিকে শনিবার ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপ দেশটির কাছ থেকে সরে গিয়ে উত্তরে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।